আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবারে পুরো খবর। বাংলাদেশি পণ্যে শুল্ক হার ৩৫ থেকে কমিয়ে ২০% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়। একে কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাকদুরা মিতের রিপোর্ট। চলতি বছরের ২ এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময়ে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয় ৩৭%। পরে ৯ এপ্রিল ওই শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি বিভিন্ন দেশকে এ নিয়ে আলোচনার সুযোগ দেন ওয়াশিংটন। গত ৮ জুলাই ৩ মাসের সময়সীমা শেষ হওয়ার আগের দিন ট্রাম্প চিঠি দিয়ে জানিয়ে দেন বাংলাদেশের পাল্টা শুল্ক ২% কমিয়ে ৩৫% করা হয়েছে। পরে শুল্ক হার কমাতে চাওয়া দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে ৩১ জুলাই পর্যন্ত সময় দেন ট্রাম্প। এরপর শুরু হয় আলোচনা। বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওয়াশিংটনে তৃতীয় দফায় চূড়ান্ত আলোচনা হয় ২৯ জুলাই। শেষমেশ বাংলাদেশি পণ্যে ১৫% শুল্ক কমিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঘোষণায় পাল্টা শুল্ক ২০% নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি বলেন, সম্ভাব্য ৩৫% পাল্টা শুল্ক এড়াতে সফল হওয়াতে পোশাক ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ। বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আর কোনো শঙ্কা থাকলো না। আর এই চুক্তিকে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংসে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। এ সাফল্য বাংলাদেশের দৃঢ়তা এবং আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির শক্তিশালী প্রমাণ বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ১৫% কমিয়ে যুক্তরাষ্ট্রের ২০% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা। জানান, প্রতিযোগিতা দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। বিকল্প বাজার খোঁজার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের ৩ দিন বৈঠক শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ১৫% কমিয়ে ২০% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। নতুন এ শুল্ক আরোপ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বিআইআইএসএস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির জানান, বাংলাদেশের ইতিহাসে বাণিজ্যিক আলোচনার এক বড় দৃষ্টান্ত এটি। প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাণিজ্যিক ঘাটতি কমলে পাল্টা শুল্ক আরও কমানোর আলোচনার সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তখন কিন্তু আমাদের জন্য আবার সুযোগ আসবে যে আলাপ আলোচনাটা চালিয়ে নেওয়া এবং পাল্টা শুল্ক আরো কিছুটা কমানো। বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি, তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে। তবে ভিন্ন মত দিচ্ছেন অনেকে। জানান, এই শুল্ক হারের বিপরীতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার তুলনায় অর্জন কম। এটা পাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো কমিটমেন্ট করতে হয়েছে। 25টি বোয়িং বিমান কিনতে হবে, আমরা তেল কিনবো, আমরা হুইট কিনবো, গ্যাস কিনবো আমেরিকার কাছ থেকে। সেগুলো সাধারণত মার্কেট প্রাইস থেকে বেশি দামে অলরেডি আমরা কমিট করেছি। আগামী 5 বছর আমরা ওদের কাছ থেকে কেনাকাটা করব। সেইখানে যে আমরা বেশি টাকা পেমেন্ট করব, সেটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে আমরা কিন্তু জিততে পারিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি বাজারে বাধাগ্রস্ত হবে না বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নতুন বাজারে প্রবেশ করা ও ভবিষ্যতে শুল্ক কমানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমেরিকান মার্কেটে যারা আমাদের সাথে প্রতিযোগিতা করছে, আমাদের 20%, পাকিস্তানের 19%, ভিয়েতনাম 20%, ভারত 25%। তো সেই দিক থেকে আমার প্রতিযোগিতায় আপাতত আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যে শুল্ক নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে বাংলাদেশ তুলনামূলক একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। অন্তত আমাদের রপ্তানিকারকরা বাধাগ্রস্ত হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতি দাবি করে একটি রাজনৈতিক মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় 24 শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। বলেন, যেখানে গত 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জনগণের সাথে তামাশা। জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, দলের নিজেদের স্বার্থে কখনো বিএনপির কাঁধে আবার কখনো আওয়ামী লীগের কাঁধে ভর করছে। এখন এনসিপির ঘাড়ে ভর করে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গণঅভ্যুত্থানের 11 মাস পার হলেও এখনো বিচার নিশ্চিত না হওয়ায় সরকারের কঠোর সমালোচনা করেন মির্জা আব্বাস। নির্বাচনের কথা আমরা প্রথম থেকেই বলে আসছি, নতুন কিছু নয়। তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24 গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সব কথা বলেন তিনি। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বোঝে না। ইউসুফ ভুইয়া রিপোর্ট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই 24 গণ অভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেমিনারে স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভাষণের মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে, তবে আগামীর বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের উত্থান কোনোভাবেই হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদের ভূত যদি সরকারের ভিতরে থাকে, প্রধান উপদেষ্টা আপনি যতই চেষ্টা করেন আপনি সফল হতে পারবেন না। যারা বিগত সময় ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যারা সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তাদেরকে প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে। এই চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ওই দখলদারিত্বের রাজনীতি করে আগামীতেও কেউ টিকে থাকবে, রাজত্ব করবে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। সেমিনারে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে তারা ডান বাম বুঝে না। যারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, যারা আহত, তারা ডান বাম বুঝে না। আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই। বাংলাদেশের মানুষ যেমন, বাংলাদেশের কৃষ্টি, কালচার, ভ্যালুজ যেমন থাকবে, সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে। এ সময় নতুন বাংলাদেশে চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না বলেও জানান এই এনসিপি নেতা। যারা সন্ত্রাস, চাঁদাবাজ, যারা জালেম করবে, যারা জুলুম করবে, জালেম হিসেবে আবির্ভূত হবে। আমরা মুসলিমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে। সভাপতির বক্তব্যে জামাতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর বাংলাদেশকে সত্যিকারের স্বাধীন করতে হলে সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আগামী দিনের বাংলাদেশকে, বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয়, মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, 24শে জুলাইয়ে দেওয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। এদিকে আগামী নির্বাচনের প্রচার কিংবা ব্যক্তি স্বার্থে গ্রাফিতির ওপর পোস্টার না লাগানোর অনুরোধ করেন উত্তর সিটির প্রশাসক। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যখন উত্তাল সারা দেশ, তখন প্রতিবাদের অন্যতম ভাষা হয়ে দাঁড়িয়েছিল রাজধানীর দেয়ালগুলো। শিল্পীর রং তুলির আঁচড়ে ফুটে উঠেছিল শহীদ আবু সাঈদের বীরত্ব ও শহীদ মুগ্ধর সেই পানির বোতল। ছাত্র জনতার প্রতিটি গ্রাফিতি জানান দিচ্ছিল যে ঘনিয়ে এসেছে স্বৈরাচার সরকারের পতন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কারণ বাজার এলাকায় মেট্রো রেলের 16টি পিলারে ফ্যাসিবাদের 16 বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থানের স্মরণে 36টি পিলারে গ্রাফিতি অঙ্কন করে। শুক্রবার বিকেলে বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাই আর্টওয়ার্ক ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে। এছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ইতিহাস এবং গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলের প্রতিটি বছরেই আপনারা জানেন নিপীড়নের এবং একই সাথে মানুষের প্রতিবাদের ইতিহাস রয়েছে। এ সময় আগামী নির্বাচনের প্রচারণা কিংবা ব্যক্তিগত স্বার্থে গ্রাফিতির উপর পোস্টার না লাগানোর অনুরোধ করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। নির্বাচনী প্রচারণার জন্য অথবা কোনো কমার্শিয়াল প্রচারণার জন্য কেউ পোস্টার লাগিয়েছেন অথবা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সুন্দর ওয়ালগুলোর উপরে গ্রাফিতির উপরে পোস্টার লাগাচ্ছেন, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে। সামান্য যারা নিজেদের প্রচার চান, সে যে নেতা হতে পারেন কিংবা ব্যবসায়ীরা হতে পারেন, তারা তাদের হীন প্রচারের জন্য এই শহরগুলোর দেয়ালগুলোতে নষ্ট করার একটি আশঙ্কা রয়েছে। কেউ নিয়ম অমান্য করে নির্দিষ্ট স্থানের বাইরে পোস্টার লাগালে তাদের নাম উত্তর সিটির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম অপু নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে আইনশৃঙ্খলা নষ্টের অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 8 জন সহ 254 জনকে গ্রেফতার করা হয়েছে। আগস্ট কেন্দ্রে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলেও জানিয়েছে ডিএমপি। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি মামলার অগ্রগতি ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে। ব্রিফিংয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় জানে আলম ওরফে অপু নামে আরও এক সমন্বয়ক পরিচয়দানকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হলো। আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। এদিকে 24 ঘন্টায় বিভিন্ন অভিযোগে 254 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের 8 নেতাকর্মী। গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে 254 জনকে গ্রেফতার করা হয়। ডিএমপি আরো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে গোপন তৎপরতা চালাতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বৈষম্য বিরোধী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।